বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই দেশে লোকসভা নির্বাচন। অপরদিকে গতকাল সংসদ ভবনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী কি বললেন? তিনি বললেন বিজেপি নাকি একাই 370 আসনে জিতবে, অপরদিকে এনডিএ পাবে নাকি 400+। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন নাকি বাংলার বুকে 42-এ নাকি 42 পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে তাহলে মোদী এত গ্যারেন্টি নিয়ে কি করে বলতে পারছেন যে গোটা দেশে 370টা সিট নাকি বিজেপি পাচ্ছে এবং এনডিএ নাকি 400 ক্রস করে যাচ্ছে? তাহলে আবারও কি তাহলে গেরুয়া ঝড় বইবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই জাগছে। কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলেই নয়, কংগ্রেসকেই বিদলেন তিনি কি বললেন? তিনি বললেন বর্তমানে পরিবারতন্ত্র চলছে এবং যেই কারণেই হয়তো রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস আর সেই জায়গায় ফিরতে পারবে না। সত্যি কি তাই ফিরতে পারবে না? অপরদিকে দাঁড়িয়ে এই রাহুল গান্ধী বাংলার বুকে এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একবারও কথা বললেন না, তাছাড়াই কি করলেন? ভারত ন্যায় জোড়ে যাত্রা করলেন। জয়রাম রমেশ কি বলছেন? তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি হাইকমান্ডের খুব ভালো সম্পর্ক। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এখানে নাকি কি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলায় করে জোট করা সম্ভব নয়। যদি তাই হয় তাহলে এই ইন্ডিয়া জোটের মানে কি? এটাই প্রশ্ন তুললেন গতকাল নরেন্দ্র মোদী। সংসদ ভবন থেকে দাঁড়িয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। ज्यादा से ज्यादा 100-125 दिन बाकी है और अब की बार देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। আপনারা শুনলেন গতকাল নরেন্দ্র মোদী ঠিক কোন কোন ভাষায় আক্রমণ করলেন এবং তার কথায় বারংবার কিন্তু এই বাংলার কথাই উঠে এলো। তিনি কি বললেন? যারা দুর্নীতি করেছে তারা এই বাংলা সরকার এই বর্তমানে রয়েছে, অর্থাৎ তিনি আবারও কটাক্ষ করলেন এই রাজ্য সরকারকে। এবং বারংবার কেন রাজ্য সরকারকে কটাক্ষ করছেন? কারণ আজকে আমরা দুদিন আগে সেই ছবি আপনাদেরকে দেখালাম যেখানে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বকেয়া টাকা নাকি দিয়ে দিচ্ছে রাজ্যের মানুষকে যারা টাকা পাননি। অপরদিকে এই নরেন্দ্র মোদী গতকাল দাঁড়িয়ে কি বললেন? তিনি সম্পূর্ণরূপে বলছেন যখন রাজ্য সরকার হিসাব দিচ্ছে না তাহলে টাকা দেওয়া হবে কেন? তবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনে। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে সৌরদীপ শর্মা, রয়েছে বিজেপির মুখপাত্র রয়েছে আমাদের সঙ্গে অদিতি মৈত্র, রয়েছে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং রয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি এবং বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র জয়েন করবেন। কৌশিকদা, জনগণ জানতে চায় গতকাল সংসদ ভবন থেকে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী একদম বলে দিলেন 370টা সিট নাকি একাই বিজেপি পাবে, সেখান থেকে 400+ নাকি এনডিএ পাচ্ছে। সত্যি কি তাহলে এই সিট ভাগ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে মনে হচ্ছে? নরেন্দ্র মোদী অনেক কিছুই বলতে পারেন। নরেন্দ্র মোদী বলতে পারেন যে সংসদে যতগুলো আসন আছে সবই ওনারা পেয়ে যেতে পারেন, কিন্তু ভারতবর্ষের মানুষ তো সেই কথা বলছে না। ভারতবর্ষের মানুষ যদি সেই কথাই বলতো তাহলে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি হেরেছে সেই রাজ্যগুলোতে তাহলে মানুষ কেন বিজেপির বিরুদ্ধে ভোট দিল? এবার বিষয়টা হলো যে কেন্দ্রে ওরা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকবার কারণে ওদের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে সিবিআই এবং ইডি, এই এজেন্সিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানে বিরোধী দলের নেতাদের উপরে তারা তদন্ত নামিয়ে এনেছে। কিন্তু বিজেপি যে সমস্ত দুর্নীতিগুলো করে রেখেছে, এই যে পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল সেটা নিয়ে কোনো ইডি বা কোনো সিবিআই তদন্ত করছে না। ক্যাগের রিপোর্ট বলছে প্রায় 20 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, সেই বিষয়ে কিন্তু কোনো ইডি সিবিআই কোনো তৎপরতা দেখা যায়নি। হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির মামলা আছে, সারদা মামলা আছে, তার বিরুদ্ধে কোনো তদন্ত নেই। অজিত পাওয়ার যতদিন পর্যন্ত এনডিএর বিরোধী ছিলেন তার পেছনে ইডি সিবিআই ছিল। অজিত পাওয়ার যেই মুহূর্তে এনডিএ শিবিরে চলে গেল তার বিরুদ্ধে থেকে তদন্ত চলে গেল। তৃণমূল কংগ্রেসে যতদিন শুভেন্দু অধিকারী ছিল তার বিরুদ্ধে ইডি সিবিআই ছিল, নারদা নিয়ে তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছিল। যেই মুহূর্তে তিনি বিজেপিতে চলে গেলেন তার বিরুদ্ধে ইডি সিবিআই চলে গেল। তো আলটিমেটলি নরেন্দ্র মোদী তো একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা ভারতবর্ষের বুকে নামিয়ে এনেছে এবং এখানে মোদীর বিরোধিতা করা বা বিজেপির বিরোধিতা করা মানেই তাদেরকে হয় জেলে যেতে হচ্ছে, নয়তোবা তাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদেরকে জেরার সম্মুখীন হতে হচ্ছে। আমি আসবো এই বিষয়ে। আর নীলাদ্রিদা, আজকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যখন ধর্নায় বসলেন তিনি বারংবার একটা কথা
বললেন যে কোথাও গিয়ে বাংলার বুকে নাকি 4242 পাচ্ছে। গত কয়েকদিন আগে অমিত শাহ জেপি নাড্ডা যখন এলেন তখন তারা বললেন 35টা নাকি টার্গেট করা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। এবং গতকাল একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বললেন, তিনি বলেন 370টা আসন একদম কনফার্ম হয়ে গেছে। তাহলে কি মনে হচ্ছে যে গত বিধানসভা নির্বাচনে যেখানে বিভিন্ন 3 রাজ্যেই গেরুয়া ঝড় বইল, সেখান থেকে দাঁড়িয়ে সেই ধারাকে অব্যাহত রেখে কি তাহলে নরেন্দ্র মোদী আবারও পুনরায় সেই মস্তদে বসতে পারেন? না, আমার মনে হয় নরেন্দ্র মোদী একটু কনজারভেটিভ ওয়েতে বলেছেন। আমার ব্যক্তিগত এস্টিমেট হচ্ছে 425 মতো এনডিএ পাবে এবার। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী কথাটা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, কোনো জনসভায় দাঁড়িয়ে নয়। এবং পার্লামেন্টে যে কথাগুলো বলেন সেগুলো রেকর্ডেড হয়। অর্থাৎ নরেন্দ্র মোদী যখন এই কথাটা বলছেন তখন এটা কিন্তু রেকর্ডেড হচ্ছে। তার সাথে মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন কংগ্রেস 40টা আসন পাবে কিনা সেটা সন্দেহ। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী বলছেন এনডিএ 400-র বেশি পাবে, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে 40টা আসন কংগ্রেস পাবে না। দুটো মেলালে কিন্তু মিলে যাচ্ছে, এইটুকু বলতে পারি। আমি আসবো বিষয় বিজেপির ঠিক বক্তব্য শুনবো। অদিতি, জনগণ জানতে চাইছে আজকে বাংলার বুকে আসন সমঝোতা নিয়ে এত প্রশ্ন উঠছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে দেশের মধ্যে একদম প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন যে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এই ইন্ডিয়া জোটে কোনো রকম নাকি ভ্যালু থাকবে না, কারণ আর মাত্র কয়েক মাস পর এই জোট নাকি ভাঙছে এবং এই ইতিমধ্যেই ভাঙন শুরু হয়ে গেছে যখন নীতিশ কুমার সেই জোট ছেড়ে বেরিয়ে এলেন। তাহলে কি বলবেন? সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে আমরা শুধু নরেন্দ্র মোদী না, আজকে প্রত্যেকেই আমরা বুঝতে পারছি যে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি। যখন থেকে জোটটা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যেখানে মমতা ব্যানার্জির সঙ্গে নীতিশ কুমারের কথার কোনো মিল নেই, যেখানে কংগ্রেসকে মেনে নিতে চাইছে না মমতা ব্যানার্জি, বিভিন্ন ক্ষেত্রে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওরা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর সিটটা দাবি করছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম, বিজেপির অনেক মুখপাত্র এবং বিজেপির নেতৃত্বরা প্রথম থেকে বলেছিল যে ইন্ডি জোটের কোনো ভ্যালু নেই। আমরা এটা মাথার মধ্যেই আনিনি, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে মানে কম্পিটিশন করার মতন ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই। আজকে কংগ্রেস যেভাবে ভারতবর্ষকে টুকরো টুকরো করেছিল, আজকে কংগ্রেসের ওপর ভারতবাসীর কোনো ভরসা নেই। কারণ হেট্রয়েড কেস নিয়ে, আজকে স্ক্যাম নিয়ে, ন্যাশনাল হেট্রয়েড নিয়ে তারা যদি আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যদি অ্যান্টিসিপেশন বেল যদি ন্যাশনাল হেরাল্ড, আমি এই বিষয়ে আসবো। আর সৌরদেব, কি মনে হচ্ছে বাংলায় তাহলে তৃণমূল কংগ্রেস কি তাহলে 42-42 যে সিদ্ধান্ত নিয়েছে তা কি তাহলে পরিপূর্ণ হচ্ছে? একদমই পরিপূর্ণ হচ্ছে। আমাদের অদিতিদি বলছেন যে আজকে নরেন্দ্র মোদীর কম্পিটিটর নেই, তবুও উনি একজন আঞ্চলিক দলকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী একজন আজকে নরেন্দ্র মোদী বলতেই পারেন, সাংসদ দাঁড়িয়ে অনেক কথাই বলতে পারেন। আসলে উনি ভারতবর্ষকে রাম মন্দির দিচ্ছে, যেখানে বেকার মানুষ ভিক্ষার থালা নিয়ে দাঁড়াতে পারে। উনি মণিপুরে নগ্ন মেয়েদেরকে হাঁটাতে পারে, সেই কারণে ভোট পেতে পারে। উনি স্ক্যাম নিয়ে উনি রিক্রুটমেন্ট, আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে, এর থেকে লজ্জা কিছু নেই। আজকে এই যে হেভি স্পিড আটকানোর যে নেত্রী মমতা ব্যানার্জি, আজকে 50 কোটি টাকা আটকেছে এই মমতা ব্যানার্জি। দক্ষিণ ভারত প্রত্যেকটা বিধায়ক এমপি দক্ষিণ ভারত বিজেপি মুখ চোর। আমি আসবো। বুলবুলিদি, গতকাল নরেন্দ্র মোদী বললেন যে ভিজিটার্স জোন থাকে সংসদ ভবনে, সেটা নাকি বর্তমানে একজনের হয়ে যাবে। কাদের হবে? যে সমস্ত শরিকরা এই ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত তারা নাকি দুদিন পরে, কারণ তাদের নাকি আর অস্তিত্ব পাওয়া যাবে না 24 লোকসভা নির্বাচনের পর। সত্যি তাহলে ভিজিটার্স জোন কি তাহলে তাদের জন্য খুলে দেওয়া হবে? আমি বলতে পারবো না সেটা ভিজিটার জোন খুলে দেওয়া হবে কিনা, কিন্তু মনে হয় খুলে দেওয়া হবে। কারণ যে জোটটা করলো, এই বর্তমান যারা জোট করলো, ইন্ডিয়া জোট করলো, যারা প্রধানমন্ত্রীর আগেনস্টে লড়ার জন্য জোট করলো, তারা নিজেরাই ছিন্ন ভিন্ন, তাদের নিজেদেরই এখন কথা ঠিক নেই। যে নাম দিয়েছে সেই লড়াই করছে, সেই বলছে আমি ওকে সিট দেবো না, একে সিট দেবো না। এটা গেল আপনার কথা। আমি আমার কথাই বলি যে নরেন্দ্র মোদীর সাথে তুলনায় কেউ নেই, দেশের কেউ একজন নেই যিনি নরেন্দ্র মোদীর কম্পিটিটর হয়ে দাঁড়াবেন এবং দেশের প্রধানমন্ত্রীর পদের জন্য 2024-এর লড়াই করবেন। এক মিনিট, আমি কথা শেষ করিনি। আমার 100 দিনের টাকা যখন আজকে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, তারা আজকে ইডিসিবি আবার তৎপরতা নিয়ে সেটার দুর্নীতি করতে কেন রাস্তায় বেরিয়ে গেল? আসলে বাংলা যেটাই অ্যাকশন নেবে বিজেপি সেটাই রিঅ্যাকশন নেবে। এটা একদম ঠিক কথা। ওকে আগে বলে নিতে দাও, বলে নি। আপনি কথা হচ্ছে ও যে ঠিক কথা বলছে যে 100 দিনের টাকাটা কেন্দ্র সরকার কেন দিচ্ছে না, তাহলে দিদি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না যে 100 দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে? তাহলে বঞ্চিত করতে চেয়েছে বাংলার খেটে খাওয়া মানুষ, হলে ওয়েট চেয়েছেন সেই কারণে অপেক্ষা করো যে বিজেপি এই বাংলায় আছে।
প্রশ্ন আমি একটা প্রশ্ন নিয়ে আসবো। জনগণের মনে একটা প্রশ্ন যাচ্ছে, আজকে বারংবার ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। কোথাও গিয়ে বা এককালে বলা হতো নাকি কেজ প্যারেড, নীরাজজি বন্দ্যোপাধ্যায় বারংবার আমার শোতেই কথাটা বলেছেন যে কেজ প্যারেড বলা হতো এককালে। সেখান থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেস বলে যে ইডি সিবিআই নাকি বিজেপির ক্যাডার হিসেবে বাংলার বুকে কাজ করছেন। গতকাল নরেন্দ্র মোদী কি বললেন, তিনি বললেন যে ইডি সিবিআই একদম স্বাধীনভাবে কাজকর্ম করছেন, যারা দোষ করছে, যারা লুট করছে তাদের বিরুদ্ধে নাকি অ্যাকশন নিচ্ছেন। কৌশিকদা, আজকে বাংলার বুকে এত ইডি সিবিআই দাপাদাপি, আজকে বিভিন্ন রাজ্য আছে যেখানে বিজেপি শাসন করে না, সেখানে তাহলে একই ধরনের দাপাদাপি হচ্ছে বর্তমানে? আমি তোমাকে বলি, ভারতবর্ষে যেই রাজ্যগুলোতে বিজেপি জিততে পারেনি এবং যেখানে যেখানে স্ট্রং নেতৃত্ব বিজেপির বিরোধিতা করছে সেখানে কিন্তু বিজেপি তাদের মানে যেহেতু সেন্ট্রালে ওরা ক্ষমতায় আছে ইডি সিবিআইকে লাগাচ্ছে। তুমি দেখো যে বিহারে যাও তেজস্বী যাদব, লালু যাদবের পেছনে ইডি সিবিআই পড়ে আছে। তুমি উত্তরপ্রদেশে যাও অখিলেশ সিং যাদবের পেছনে ইডি সিবিআই। দিল্লিতে যাও তুমি দেখবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি সিবিআই, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইডি সিবিআই হচ্ছে। কাউন্টার একটা জিনিস ভাবো, বাংলায় যারা বাঘ তারা আজ তিহার জেলে, তার জায়গায় গিয়ে আমাদের মানে তিহার জেলে বসে আছে। তিহার জেলে অমিত শাহ ছিল, তাই তিহার জেলে আজকে যে ওখানে গিয়ে চরম জেলে ছিলেন এবং কালকে ক্ষমতা থেকে গেলে ভারতবর্ষে বিজেপির অর্ধেকেরও বেশি নেতা তিহার জেলে চলে যাবে। যখন আজ ধরুন না যখন তিহার জেলে বসে থাকা মানুষটার জায়গায় গিয়ে চরম করছে এদের দলের মুখপাত্র, সে কদিন আগে আমি আসবো বারংবার রাজনৈতিক মহলে কোথাও গিয়ে পরিবারতন্ত্র কথাটা অনেকবার আসে। নীলাজিদা, আজকে পরিবারতন্ত্র বুঝতে আমরা কোথাও গিয়ে দেখতে পাই যে গান্ধী পরিবারের নাম একাধিকবার জড়িয়ে যায়, যেখানে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহেরু, তাদেরকে কিন্তু কটাক্ষ করলেন কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি বলছেন? তিনি বলছেন এই গান্ধী পরিবারের যে পরিবারতন্ত্র রীতি তা কিন্তু একদম মেনে নেওয়া যায় না, কারণ সেখান থেকে দাঁড়িয়ে নাকি বারংবার যাদের হয়তো শাসন করার ক্ষমতা নেই তারা সেই শাসনের জায়গায় বসে পড়ছে। যদি আজকে সেটা দেখা যায় তাহলে অমিত শাহ ছেলে জয় শাহ বা রাজনাথ সিং এর পরিবার, তাহলে তখন তাদের কি হচ্ছিল? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী পর্যায়ক্রমে তিনজন প্রধানমন্ত্রী এক পরিবার থেকে আমরা পেয়েছি। অমিত শাহ ছেলে জয় শাহ বিজেপির প্রেসিডেন্টও কি হবে? রাজনাথ সিং এর ছেলে তার বিজেপির মুখ্যমন্ত্রী কি উত্তরপ্রদেশে হচ্ছে না। একটি পরিবার যখন একটি দল চালায় তখন সেটা দল থাকে না, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যায়। কংগ্রেস আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বলছি না 40-এর কম নেমে আসবে বলছেন, 40 পাবে কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে কংগ্রেস আর দল নেই, গান্ধী পরিবারের একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। তার দুটো ভিত্তি, একটা হচ্ছে পরিবারতন্ত্র আর একটা হচ্ছে দুর্নীতি। কিন্তু মুশকিল হচ্ছে কংগ্রেসের এই মডেলটা অনুপ্রাণিত করেছে বহু দলকে, তার মধ্যে একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে তৃণমূল কংগ্রেস, তাহলে সবাই যেটা বলে যে তৃণমূল কংগ্রেস তো এককালে কংগ্রেস ভেঙে নাকি তৈরি হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসের যে বর্তমান নীতিটা ফলো করছো তোমরা, তাহলে তো সিপিএম এর নীতি এখন বিজেপি ধারণ করেছে, বিজেপির নীতি এখন সিপিএম ধারণ করেছে। আজ বিজেপি বলছে এত জিতবো, কারণটা হচ্ছে ইভিএম। কারণ ইভিএম কে যেভাবে হ্যাকিং করতে একমাত্র বিজেপি সক্ষম হয়েছে 2019 সালে, সেটা ভারতবর্ষে কেউ হতে পারেনি। আমি আজকে ছোট্ট একটা উদাহরণ দেবো। আজকে চণ্ডীগড়ের মেয়র বলে, এক মিনিট, আজকে চণ্ডীগড়ের মেয়র বলে আজকে রিটার্নিং অফিসার মনিটরের দিকে সমস্ত যেগুলো বিরোধী পক্ষের ভোট সেগুলোকে মুছে ফেলছে। আজকে সুপ্রিম কোর্ট বলছে যে রিটার্নিং অফিসার ক্যামেরার দিকে তাকিয়ে কেন ভোটগুলোকে মুছছে। ক্যামেরা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে যে কি কি হচ্ছে। আজকে দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন বিজেপি। দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এরা বলছেন। আজকে গণতন্ত্রপ্রেমী সমাজ সচেতন এই পশ্চিমবঙ্গের মানুষ জানে তাদের কমপ্লেক্সে তালা লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে বেরোতে দেওয়া হয় না। এই পশ্চিমবঙ্গের রাজ্যের গণতন্ত্র বিজেপি হত্যা করেছে। মানুষের গণতন্ত্র, আপনারা বসে আছেন রাজরানী হয়ে চুরি। আজকে গ্রামে গঞ্জে মানুষকে প্রতারিত, মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তার বিরোধী দল করার জন্য। কিন্তু আজকে যে মোট যে 28টা দলের যে জোট ছিল ইন্ডিয়া জোট, সেখান থেকে দাঁড়িয়ে আজকে নীতিশ কুমার বেরিয়ে গেল, শিবসেনার মুখে একাধিক বক্তব্য। এবং এই নীতিশ কুমার কি করলেন, তিনি এনডিএ জয়েন করলেন। বারংবার বলছে ডিগবাজির নাকি রাজনীতি চলছে। জনগণের মনে একটাই প্রশ্ন, আজকে বাংলার বুকে মুখ্যমন্ত্রী এতবার বলেছেন যে 42-এ 42 নাকি পাবেন, সেখান থেকে দাঁড়িয়ে 2021-এর বিধানসভা নির্বাচন যদি খুব ভুল না হই, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি অনেকটাই বাংলার বুকে উঠে এসেছিল। সেই বিজেপি যে উঠে আসলো বুলবুলিদি, তাহলে বর্তমানে বাংলার বুকে যে অমিত শাহ এলেন, জেপি নাড্ডা এলেন এবং সুকান্ত মজুমদার বারংবার বলেছে যে টার্গেট সেট করা হয়েছে 35টা সিট নাকি বিজেপি পাচ্ছে, তাহলে সেই সিট কি তাহলে পেতে পারে? কারণ 2021 সালে নাকি বিজেপির বক্তব্য তারা নাকি অনেকটি ভালো ফল করেছে 2016-র আগেও।
2021-এ অবশ্যই ভালো ফল করেছে। এইখানে এত চুরি হওয়ার পরেও কিন্তু ভারতীয় জনতা পার্টির মানুষকে কিন্তু এই জনগণ কিন্তু ভোট দিয়ে জয়ী করেছে। আমরা বলবো আমরা জয়ী হয়েছি, কারণ হেরে গেলেও আমরা হেরেছি এদের দুর্নীতির কাছে, আমরা হেরেছি এদের চুরির কাছে। আজকে বাংলা যদি দুর্নীতিতে 1 নম্বরে না হতো, বাংলাতেও বিজেপি সরকার। এই দুর্নীতির কথা বলেই 2018 সালে তৎকালীন এই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন 19-এ হাফ আর 21-এ সাফ। কি দেখা গিয়েছিল? 19-এ হাফ হয়নি, বিজেপি পেয়েছিল 18টা, তৃণমূল পেয়েছিল 22টা, আর 21-এ বিজেপি বলেছিল যে 200 পার হবে, কিন্তু ওরা 77-এ আটকে গিয়েছিল। তাই বিষয়টা এই জায়গাতেই দাঁড়াচ্ছে যে এরা যতই দুর্নীতি করে বলুক, ওরা যতই তৃণমূলকে চোর বলুক, বিজেপি যত তৃণমূল কংগ্রেসকে চোর বলবে, তত তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বাড়বে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। বাংলার মানুষের সত্যি তোমাদের প্রতি বাড়বে, কারণ বাংলার মানুষ দেখছে কি করে বাংলার এই নেতা মন্ত্রীরা কি করে চুরি দেখছে। 100 দিনের টাকা মোদি আটকে দিয়েছে, কোথায় আটকেছে রিপোর্ট কোথায়, রিপোর্ট কোথায়? আমি আসবো আজকে। দাদা এটা আপনারা বলতে পারেন না, কারণ হঠাৎ করে আজকে আপনারা বলছেন যে 100 দিনের টাকা নাকি নরেন্দ্র মোদী আটকে দিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে 6,923 কোটি টাকা নাকি রাজ্য সরকার দেবে? তাহলে এতদিন ধরে সেই টাকা দিল না কেন? 4 বছর ধরে যখন টাকাটা দিল না, তখন মাননীয়ার মনে হয়নি যে 100 দিনের কাজের মানুষরা না খেতে পেয়ে মরছে? আজকে যখন ভোট এসেছে, তখন মাননীয়ার মনে হচ্ছে যে এই টাকাটা দিতে হবে, তাহলে এতদিন কেন দিল না মাননীয়? আজ টাকাটা আপনারা বাংলা থেকে যে প্রতি মাসে জিএসটি টাকাগুলো তুলে নিয়ে যাচ্ছেন, কি করছেন? কোথায় নিয়ে দিয়ে দেশের যে উন্নয়ন, রাম মন্দির করছেন, সন্ত্রাস করছেন, দীঘায় কি মসজিদ করব, জঙ্গি পার্টি করব, হিন্দু হয়ে ব্রাহ্মণ। আজকে নরেন্দ্র মোদী দীঘায় কি মসজিদ বানাবো? নরেন্দ্র মোদী আজকে সারাদিনে 4 বার না দুর্নীতির কথা আমি আসবো আজকে। তাহলে বাংলায় কি আমি জানি না কজন লোক এখানে হাত তুলবেন। দাদা একটা প্রশ্ন আপনাদের জন্য রইলো, বাংলায় কি দুর্নীতি হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ পক্ষে কতজন আছে আমি হাত তুলে দেখতে চাই। হ্যাঁ, হাত তুলছে লোকজন। বাংলায় দুর্নীতি হয়েছে, লোকে হাত তুলছে। আমি দাদার প্রশ্নে আসবো। দাদা আজকে আমি আরো অনেকে হাত তুলছে, আমি আসবো এই বিষয়ে। দাদা আজকে বারংবার বাংলায় নাকি দুর্নীতি হচ্ছে বিজেপির বক্তব্য, এবং নরেন্দ্র মোদী বলছে বাংলায় তো দুর্নীতি হচ্ছে বলেই 35টার নাকি বেশি আসন বাংলা থেকে বিজেপি নিয়ে যাবে। সত্যি কি পারবে? যেটা আগে পেয়েছিল এখন মনে হচ্ছে একটু কম পাবে, তবে ভোট হলে মানে পরিষ্কার হয়ে যাবে। এখন আমজনতা তো ভোট দেবে, তখন তাদের এই যে ক্ষোভের আশাগুলো, এখন যে বেকার সমস্যা, এই তৃণমূল সরকার আছে যে দুর্নীতি করছে, তাতে এরা ভোটমুখী যেটা করে দেখায়, তারা কিন্তু মানে বেকার সমস্যা বাড়ছে। শিল্পপতি এদের মধ্যে একদম শিল্পবন্ধু নয় এরা। আমি আসবো। জনগণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কোথাও গিয়ে কিন্তু জনতাই সেই ভোট দেবে, কিন্তু আজকে সেই ভোট ঠিক করবে যে আজকে মসনদে কে বসতে পারে। কারণ আজকে এত জনগণ এখানে লাইভ টেলিভিশন প্রোগ্রাম দেখছেন বা টেলিভিশনে পর্দা অনেকে দেখছেন, তারা ভাবছেন যে গতকাল যখন সংসদ ভবন থেকে নরেন্দ্র মোদী এই বার্তা দিলেন যে একদম 370+ আসনে নাকি জিতবে, সেখান থেকে দাঁড়িয়ে অদিতি খুব জনপ্রিয় একটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে বারংবার দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী নাকি বারংবার যখন এই ধরনের কথাবার্তা বলেছেন, তারপরেই নাকি একাধিকবার জয় এসছে। আমি জানি না সেই জয়টা বর্তমানে আসবে কিনা, তবে এই জয় কি আসতে পারে, কি মনে হচ্ছে? 200% জয় হবে আমি বলছি, কারণ ভারতবর্ষের মানুষ যে কটা তিনি বলেছিলেন যে ভারতবর্ষের মানুষকে উপহার দেবেন, যেমন কাশ্মীরে 370 ধারা যে সমস্যার সমাধান, যে রাম মন্দির একটা সমস্যার সমাধান, এবং তিনি তালাক প্রথা উচ্ছেদ, এই যে বড় বড় যে কাজ তিনি করেছিলেন, মানুষকে তিনি যে পরিবর্তন, এটা ডেভেলপমেন্ট, এটা ইনফ্রাস্ট্রাকচার। আমি আপনাকে বলছি 9 কোটি লোক উজালা যোজনার গ্যাস ভোগ করছে, প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, এইটাই পরিবর্তন, এদের পরিবর্তন। নীলাজিদা আজকে বিজেপির বক্তব্য। আমি আসবো। আরে এক মিনিট আমি আসবো। আরে 1 মিনিট শান্ত হয়ে যান, 1 মিনিট শান্ত হয়ে যান। নীলাজিদা আজকে এত বলছে নরেন্দ্র মোদী নাকি এত সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বারংবার বলেছে এই রূপশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, একাধিক সবুজ সাথী থেকে শুরু করে একাধিক বিষয় নাকি দিচ্ছে। তাহলে এই প্রকল্পের যে একটা রাজনীতি চলছে বর্তমানে, মানে আমি এতগুলো প্রকল্পের অর্থাৎ সুবিধা দিতে পারছি, আমি তাহলে বেশি ভোট পাবো, ও কম দিচ্ছে, ও তাহলে কম ভোট পাবে, তাহলে সত্যি এটা বাস্তবে খাটে? না, এটা তো বাস্তব যে বেশি সুবিধা দেবে সে জিতবে। এবার আমি আমার তৃণমূলের বন্ধুর কথার পরিপ্রেক্ষিতে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কংগ্রেস 40টা আসন পাবে কিনা সন্দেহ। কংগ্রেসের মূল লড়াইটা বিজেপির সাথে বিভিন্ন রাজ্যে। কংগ্রেস যদি 40টা আসন না পায়, মানে বিজেপি যে প্রচুর আসন পাবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বলছি না। এরকম ব্যাপার নেই কৌশিকদা?
বিষয়টা হচ্ছে তোমাকে ভাবতে হবে যেই রাজ্যগুলোতে বিজেপির সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াই আছে সেখানে তো কংগ্রেসকে লড়াই করতেই হবে। আর যেখানে যেখানে আঞ্চলিক দলগুলোর সঙ্গে আমি আপনার সময় তো বলিনি দিদি, যেখানে আঞ্চলিক দলগুলোর সঙ্গে বিজেপি সরাসরি লড়াই আছে সেখানে আঞ্চলিক দলগুলো তো বিজেপিকে কড়া টক্কর দিই। দেখুন একটা কথা, নরেন্দ্র মোদী যখন বলে দিয়েছে 370, আমরা সকলে বলছি দেশের জনগণের কথা উনি বলছেন যে জনগণের ভোটে উনি 370 আর এনডিএতে 400টা কিন্তু পার হবে, তার কম হবে না। এটা আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলছি, কারণ প্রধানমন্ত্রী দেশের জন্য যা করেছেন, মাননীয় দুর্নীতিতে বাংলাকে ভরে দিয়েছেন। তিনি যখন বলেছেন যে আমরা জোট করেছি, আমরা এক সেকেন্ড, কি করেছেন আপনারা বলছেন করেছেন, কি করেছেন? চলবে না মোদী শাসন, কারণ মোদী এই কলিযুগের দুঃশাসন, যিনি মণিপুরে চুরি করছে, সেটা চুরি করছে। একদম চুপ। 500 কোটি টাকা কমর থেকে পাওয়া যায়, গার্লফ্রেন্ডদের বিদেশি গাড়ি, মোদির ফ্রেন্ডদের বিদেশি গাড়ি, যারা চাকরি চাইছে তাদেরকে, আরে চাকরি চুপ করুন, চাকরি চুপ করুন। আমি আসবো একদম ছোট করে আমি উত্তর নেবো। কৌশিকদা, আজকে আমি ছোট করে একদম উত্তর নিয়ে শেষ করবো প্রোগ্রামটাকে। কৌশিকদা, কি মনে হচ্ছে আজকে নরেন্দ্র মোদী এত জোর দিয়ে একটা কথা বলছেন যে আসন নাকি পেয়েই গেছে, মানে ভোটের আগে নরেন্দ্র মোদী একদম শিওর 370+ বিজেপি একাই পেয়ে গেছে, তার মানে পাচ্ছেই। সুব্রজিৎ, তোমায় একটা কথা বলি, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কোনো সময়ের জন্য ভালো না। নরেন্দ্র মোদী এমনভাবে উনি বলছেন যে সারা ভারতবর্ষের মানুষের মন উনি যেন বুঝে ফেলেছেন। আজকের বিষয়টা হলো যে ভারতবর্ষে মমতা বলছেন কংগ্রেস 40টা বেশি দিদা বলতে দিন, আমার বক্তব্য শেষ হয়নি, আমার বক্তব্য কিন্তু শেষ হয়নি। বিষয়টা হলো যে আজকে ভারতবর্ষে বিরোধী দলগুলো যা ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু 62%, আর বিজেপির পার্সেন্টে কংগ্রেস বেশি পাবে না। বিজেপি ভয় পেয়েছে। ওদের মুখপাত্র মমতার সাথে একমত নয়। কি অবস্থা দেখুন, মমতার বিরুদ্ধে বলছে। সেখানে বলছেন 40টার বেশি পাবে না, সেখানে ওনার কি ওভার কনফিডেন্স রয়েছে নাকি কনফিডেন্সের অভাব রয়েছে, এটা কৌশিকদা বলতে পারবে। আমার বক্তব্য হচ্ছে ওনাদের দলেরই লাভলি, তিনি বলছেন দল করা হয় রোজগার করার জন্য। ওই মানুষটা কে জিজ্ঞাসা করুন এই ভাইদেরকে যারা ওই দল সম্বন্ধে কথা বলছে, তারা বলছে দল করে নাকি রোজগার করার জন্য। কিন্তু আজকে এই প্রশ্ন বারংবার যাচ্ছে যে কে কি ভাবে দল করছে, কেউ টাকা কামানোর জন্য দল করছে নাকি কেউ জনগণকে ভালোবেসে জনগণের স্বার্থে দল করছে, এই প্রশ্নগুলো যেরকম যাচ্ছে। তবে গতকাল যখন সংসদ ভবনে দাঁড়িয়ে একদম লোকসভা নির্বাচনের আর মাত্র 100 থেকে 120 দিন মতো বাকি আছে, তার মধ্যে দেশের প্রধানমন্ত্রী একদম বলে দিলেন যে এই পরিমাণ আসন নাকি বিজেপি একা জিতবে, অপরদিকে এনডিএ একদম 400+ আসনে জিতছে। তাহলে কোথাও গিয়ে গত বছরে যে 3 জায়গায় বিজেপির ঝড় বইল, তাহলে সেই ধারা অব্যাহত রেখেই কি আবারও দিল্লির মস্তদেই নরেন্দ্র মোদী বসবে কিনা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলাদেশ।